ও ওয়েটারকে ডেকে অর্ডার করা শুরু করে দিল। এতক্ষণে বুঝলাম ও কেন আমাকে লিফট দিল। ও হোটেলে নিয়ে আসলো, তার কারণটা কি? আমাকে বলল, তুমি কি খাবে? একটা কিছু অর্ডার করে দাও, কফি হলেও চলবে। আচ্ছা অনু, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। আচ্ছা, আমার জানা মতে মিতু তো ফেল করেছিল, ও কিভাবে আমাদের সাথেই পড়ছে? কেন তুমি জানো না? মিতুর আইসিটিতে 2 মার্কের জন্য ফেল এসেছিল। পরে ও বোর্ড চ্যালেঞ্জ করেছিল, কোনো রকম পাস এসেছে আর কি। ও আচ্ছা। আবির, আমরা তো বেস্ট ফ্রেন্ড, সো তুই করে বললে তোমার কি কোনো সমস্যা হবে? আরে না, সমস্যা কেন হবে? থ্যাংক ইউ। নাও, এবার খাওয়া শুরু করো। মানে, এসব তো তুমি খাবে বলে অর্ডার করলে। আরে না, এগুলো তোমার জন্য অর্ডার করেছি, আর তুমি যা খেতে চেয়েছো আমি তা খাবো। আমি কিছুই বুঝলাম না অনু, এমন কেন করলো? খাওয়া শুরু করলাম, এক হাত দিয়ে খাচ্ছি আর অন্য হাতে পকেটে ঢুকিয়ে দিয়ে টাকাগুলো নাড়ছি আর ভাবছি, রক্ষা করো প্রভু, না জানি আজকে কত অপমান হতে হবে। আমার যেন খাবারগুলো ভিতরে যাচ্ছে না, গলায় গিয়ে আটকে যাচ্ছে। খাবার নয়, মনে হচ্ছে অপমান গিলে খাচ্ছি। কি হলো, খাও। আসলে অনু, তুমিও যদি আমার সাথে খেতে তাহলে ভালো হতো আর কি। অনুও আমার সাথে খাওয়া শুরু করলো। খাওয়া শেষ, ওয়েটার বিল দিল। 1600 টাকা বিল হয়েছে। আমি জানি আমার পকেটে মাত্র 500 টাকা রয়েছে, বাকি 1100 টাকা কোথা হতে আসবে? বিলের কাগজ নিয়ে আমি যেন ঘামতে শুরু করে দিলাম টেনশনে। দেখি কত টাকা বিল এসেছে। মাত্র 1600 টাকা। এই নিন বিল। অনু থাক না, আমি বিল দিয়ে দিচ্ছি। টাকা নাই তবু বললাম আর কি। অনু আমাকে বাসা অবধি নামিয়ে দিয়ে কাল কলেজ যাব কিনা জানতে চেয়ে চলে গেল। আমি বাসায় এসে দেখছি আপু শুয়ে আছে। আপুর মুখের দিকে খেয়াল করতে লক্ষ্য করলাম ওর চোখের নিচ দিয়ে কালচে দাগ পড়া শুরু হয়ে গিয়েছে। একটু পর এক ব্যক্তি এসে একটা লেটার দিয়ে গেল। আমি খুলে পড়তেই যা পড়লাম, সত্যি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ফেরেস্তার মতো একটা মানুষ এটা করতে পারে কিভাবে, আমার মাথায় ঢুকছে না। আমি চেয়ারে বসে পড়লাম। চিঠি খুলে পড়ে দেখি এটা আমার আপুর ডিভোর্স লেটার। মাসুদ ভাই আপুকে ডিভোর্স দিয়ে একটা সই চেয়েছেন। আমার মাথাটা যেন ঘুরতে লাগলো। আপু ঘুম থেকে উঠলে আমি ভাই হিসাবে কিভাবে এই কাগজখানা ওকে ধরিয়ে দিয়ে বলবো, আপু ভাই তোকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। আপু সারা জীবন কত কষ্ট করে আমাকে মানুষ করেছে, কত কষ্টই না সহ্য করেছে, কিন্তু আজ কি ও এই কষ্টটা সহ্য করতে পারবে? পারবি কি? যে মানুষটার জন্য নিজে জীবন দিতে বসেছিল, ওই মানুষটাও কত কষ্ট করে তাকে ভালো করেছে, এসব ভুলে থাকতে? আমি চিঠিটা টেবিলে রেখে মুখে হাত দিয়ে মাথা নিচু করে কান্না করতে শুরু করে দিলাম। এই কি হয়ে গেল? আমার জন্য আপুর এমন মধুর সংসারটা আজ ভেঙে গেল। একটু পর ভাই তোর কি হয়েছে? তুই এভাবে বসে থেকে কাঁদছিস কেন? আমি গিয়ে আপুর পা চেপে ধরতে গেলে ও আমাকে আটকে দিয়ে বলল, আরে এসব কি করছিস, কি হয়েছে বল? আপুর হাত চেপে ধরে ক্ষমা চাইলাম। আপু আমাকে মাফ করে দাও প্লিজ, আজ আমার জন্য তোর। ভাই কি হয়েছে বল। আমি একটু টেবিলের দিকে তাকালাম। আপু বুঝতে পেরে ডিভোর্স লেটারটি পড়তে শুরু করে দিল। আমি মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লাম। একটু পর আপুর হাতে হতে ডিভোর্স লেটারটি মাটিতে পড়ে গেল। ও বিছানায় চুপ করে বসে পড়ল। আমি গিয়ে ওর পা দুটো জড়িয়ে ধরলাম। আপু আমাকে মাফ করে দে, আজ আমার জন্য। আমার মাথাটি আপু জড়িয়ে ধরে বলল, ভাই যে মানুষটার সাথে সারা জীবন কাটাবো ভেবে হাতটা ধরেছিলাম, আজ সে আমার হাতটা এভাবে ছেড়ে দিবে আমি ভাবি নাই। এভাবে আমাকে পর করে দিল ভাই। কি বলবো, কি সান্ত্বনা দিব, কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। শুধু চোখের পানি বয়ে যেতে থাকলো। ভাই তুই নিজেকে দোষ দিস না, আমার ভাগ্যের লিখন সব। আপুর হাত ধরে বললাম। আপু চলো, আমাদের মাসুদ ভাইয়ের সাথে কতু একটু কথা বলা উচিত। ডিভোর্স লেটারটি হাতে নিয়ে আমি আর আপু মাসুদ ভাইয়ের বাসায় ছুটে গেলাম। মাসুদ ভাইয়ার বাসায় পৌঁছে গেলাম। বাসায় ঢুকতে দেখি মাসুদ ভাইয়া ও তার বোন মিতু বসে থেকে গল্প করছে। আমরা কেন এসেছি আমাদের দেখেই হয়তো উনি বুঝে গিয়েছেন। উনি দাঁড়িয়ে গেল। আপু ওনার একটু কাছাকাছি গেল। অন্যদিকে আমি চোখে জল নিয়ে মিতুর দিকে তাকিয়ে রইলাম। তুমি এটা কি করতে চাচ্ছ? এভাবে তুমি আমাকে পর করে দিবা? আমার হাতটা এভাবে ছেড়ে দিতে পারবা? মাসুদ ভাইয়া কিছু না বলে আপুর হাতে থাকা ডিভোর্স পেপারটি নিয়ে দেখলেন আপু তাতে সাইন করেছেন কিনা। আপু সাইন করেননি দেখে উনি নিজের পকেট থেকে একটা কলম বের করলেন। কলম সহ কাগজটা আপুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, সাইন করো। আপু কিছু না বলে শুধু ওনার দিকে চেয়ে রইল। আচ্ছা আমাকে ডিভোর্স দিবে ঠিক আছে, কিন্তু ডিভোর্স দেওয়ার আগে কেন দিবে তার কারণটা তো বলে দাও। কারণ জানতে চাস? কারণ হলো তোর সাথে আমার যায় না। তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস সম্পূর্ণ আলাদা। এখন স্ট্যাটাসের কথা বলছো? বিয়ের আগে তো আমি তোমাকে এইসব কথা বলেছি, তখন তুমি কি বলেছিলে? এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো সব? না, কিছুই ভুলে যায়নি।
তখন তো আমি পুরো আবেগে ভরপুর ছিলাম। বুঝি নেই যে তোর মতো এতিম মিসকিনদের সাথে আমার সংসার হবে না। তুই বউ তো দূরের থাক, আমার বাসায় কাজের মেয়ে হওয়ারও যোগ্য না। সাইন করবি নাকি জোর করে সাইন করে নিয়ে ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দিব। প্লিজ তুমি এভাবে বলো না, আমি তোমার পায়ে পড়ি। বলে আপু ওনার পা ধরতে যাবে কি উনি একটু সরে গেলেন। আপুও সরে গিয়ে পা চেপে ধরলে আপুকে উনি একটা লাথি মেরে দিল। আমার আর যেন সহ্য হলো না। ব্যাস, অনেক হয়েছে মাসুদ সাহেব। আইন অনুযায়ী আপুর গায়ে হাত তোলার জন্য আপনার আর এখন কোনো অধিকার নেই, কেননা আপনি আপুকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। আজ যাকে লাথি মেরে কুকুরের মতো দূরে সরিয়ে দিচ্ছেন, মনে রাখবেন তার জন্যই আজও আপনার দেহে প্রাণটা রয়েছে। আপনার জন্য সে নিজের জীবনটা দিতে বসেছিল। যে বোনকে নিয়ে আজ আপনি এত নাচছেন, মনে রাখবেন একদিন তার জন্য আপনার মুখে চুনকালি পড়বে। আর মিতু, আজ তো তুমি খুব খুশি তাই না? তোমার মিথ্যা অভিনয়টা তোমার ভাইয়ের চোখে এমনভাবেই পটি হিসেবে লেগে দিয়েছো যা হয়তো আর সরবে না। যেদিন তোমাকে তোমার স্বামী ডিভোর্স করবে সেদিনই বুঝবে একটা মেয়েকে তার স্বামী বিনা দোষে ডিভোর্স দিলে তাতে ঠিক কতটা কষ্ট হয়। নে আপু, সই করে দে। আপু ডিভোর্স পেপার ও কলম হাতে নিয়ে বলল, না ভাই, ওনাকে আমি অনেক ভালোবাসি, আমি তা পারবো না। আমি তোমাকে কোনোদিনও ডিভোর্স দিব না, ভয় পেও না। কেননা আমি তোমার সামনে এসে কখনো আর স্ত্রীর অধিকার নিয়ে দাঁড়াবো না। শুধু তোমার কাছে আমার একটা অনুরোধ রইল। আমি যেদিন মরে যাব ওই দিন শুধু স্বামী হিসেবে তোমার পায়ের ধুলোটুকু দেওয়ার জন্য আমার জানাজার নামাজে গিয়ে দাঁড়ায়ও। চলো ভাই। মাসুদ সাহেব যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। ওই দিন সত্যি সবটাই আপনার বোনের সাজানো নাটক ছিল। আর হ্যাঁ, একদিনেই এতিম মিসকিন আর এতিম মিসকিন থাকবে না। একদিন ঠিকই এরা নিজেদের ভাগ্যটাকে লিখবে। আবার ডিভোর্স লেটারটি নিয়ে বাসায় চলে আসলাম। এসে দেখি আব্বু বিছানায় বসে রয়েছেন। আপু ও আমি গিয়ে আব্বুর দুই পায়ে দুই পাশে বসলাম। কি হয়েছে বাবা তোদের? আপু ডিভোর্স লেটারটা আব্বুকে দিল। উনি পড়ে দেখে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বাবা, এসব ধনী মানুষেরা আমাদের মতো মানুষদের সাথে শুধু স্বার্থের জন্যই মিশে। যেমনটা আমাকে ওই দিন ফাঁসিয়ে তোদের থেকে আলাদা হতে বাধ্য হয়েছিল। তোরা বাসায় নেই দেখে ভাবলাম আমি রান্নার কাজটা সেরে ফেলি। নিজ হাতে রান্না করেছি, চল তোদের দুজনকে আমি আজ খাইয়ে দিব। আব্বু রান্না করছে শুনে আমি কিছুটা অবাক হলাম। আপু না খেতে চাইলেও আমার আব্বুর জোরাজোরিতে রাজি হয়ে গেল। আব্বু আমাকেও আপুকে খাইয়ে দিচ্ছে। প্রথমবার খাবার মুখে দিতে এতটা স্বাদ লাগলো যে আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, আব্বু এত সুন্দর রান্না পারেন। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। আব্বু এসে একদিন বলল, তুই কলেজ যাস না? তাই প্রতিদিন অনু নামের একটা মেয়ে এসে আমার কাছে কলেজ কেন যাস না তা জানতে চায়। আজ এসে বলল তোদের পরীক্ষার নাকি আর বেশি দিন নাই, কাল থেকে তুই কলেজ যা। আব্বু আমি আর পড়াশোনা করব না আপু, তুমি আমাদের ওয়ার্কশপে কাজ করব। না ভাই, পড়াশোনা বাদ দিস না, তুই বরং পড়াশোনার পাশাপাশি একটু আমাদের সাথে থাকিস। তাহলে আব্বু আর আমিই পারবো সব দেখাশোনা করতে। আচ্ছা তাহলে কাল থেকে আমি কলেজে যাব, কিন্তু কাল আপু আমাকে আর তোকে থানার এসআই সাহেব ডেকেছেন। আব্বুর মামলার বিষয়ে কিছু কথা বলবেন। আমি সন্ধ্যায় অনুর বাসায় রওনা দিলাম। অনুর আব্বুর জন্য নিচে সোফায় বসে আছি। উনি আসলে বললাম, স্যার আমি অনুর বন্ধু, একটু দরকারে আপনার কাছে এসেছি। ও আচ্ছা, অনু তো বাসায় নেই, ওর বান্ধবীর বাসায় যাবে বলে গিয়েছে। বলো কি খাবে? না থাক স্যার, আসলে আমার দরকারটা। সেটা তো শুনবই। উনি একজনকে ডেকে নাস্তার জন্য কিছু নিয়ে আসতে বললেন। নাস্তা খেতে খেতে বললেন, বলো কি দরকার। আসলে অপু সহ ওর কয়েকজন বন্ধু আমার বোনকে ইফটিজিংয়ের দায়ে জেলে যে কেসে আটকে আছে, আমার আপু ওই কেসটা উইথড্র করবেন। ও আচ্ছা, তাহলে কাল সকাল 9টায় তোমার আপুকে থানায় এসে একটা কাগজে সই করে দিয়ে যেতে বলো, তাহলেই হবে। নাস্তা খেয়ে বাসা থেকে বের হয়ে রাস্তা দিয়ে বাসায় আসছি। হঠাৎ অনু আমাকে দেখেও গাড়ি ব্রেক করে গাড়ি হতে নামলো। আরে আবির, কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? অনেক দিন ধরে কলেজে আসো না যে। এমনি যাই না। এমনি মানে কি হয়েছে বলো? কিছু না, কাল থেকে আবার কলেজ যাব, এখন আমি যাই, আমার কিছু কাজ আছে। ওহ চলো, তাহলে আমি তোমাকে এগিয়ে আসি। না তুমি বাসায় যাও বলে আমি চলে আসলাম। অনু গাড়ির পাশে আমার দিকে তাকিয়ে রইল। পরের দিন আপুকে থানায় নিয়ে গিয়ে একটা কাগজে সই করতে বললাম। আপু সই করলে বললাম, আপু তুই বাসায় যা, আমার একটু কাজ আছে, সেরে এ পাশ দিয়ে কলেজে যাব। আপু চলে গেলে আমি গিয়ে থানার বাইরে দাঁড়িয়ে আছি। আপু সহ ওর বন্ধুরা বাইর হয়ে আসলো। আমি ওদের দিকে যেতেই আপু আমাকে মারতে ধেয়ে আসলো। ঘুষি মারবে বলে হাত তুলেছে, অমনি আমি 2 হাত জোর করাই ও হাতটা নামিয়ে নিল। ভাই প্রথমেই আমি মাপ চেয়ে নিচ্ছি, সরি।
তোমার সাথে কিছু কথা বলার ছিল। বল, কি বলবি? ভাই আমি জানি তুমি হয়তো ভাবছো আমি আর আমার বোন যে এসব করেছি, তা কিন্তু সত্যি নয়। মানে? মায়েটা হলো মিতুর ভাই আমাদেরকে এগুলো করতে বাধ্য করেছিল। ওই দিন পার্কের মধ্যে মিতুকে চর মারতে মিতুর ভাই আমাকে বলেছিল এইসব মিতুর ভাইয়ের খেলা, তোমার থেকে ওনার বোনকে দূরে সরে রাখবে বলেই উনি এসব করেছেন। মিতু তোমাকে সত্যি ভালোবাসে। ধুর, ওর ভালোবাসা, এতদিন জেলে আছি একটাবার খোঁজ নিয়ে দেখিনি। ওই সালের জন্যই আজ আমার জেল খাটা লাগলো। আর ওকে কে ভালোবাসে? আমি ওর সাথে ভালোবাসার নাটক করেছি ওর বাবার টাকা পয়সার লোভে। ভেবেছিলাম বিয়ে করে সব হাতিয়ে নেব, কিন্তু সালি এখন পাল্টি মেরে দিয়েছে। না ভাই মারিনি, ও এখনো ভালোবাসে তোমায়। ওর ভালোবাসা বার করব। তাই এখন ভাই এখন আমাকে মাফ করে দাও প্লিজ। তোর কোনো দোষ নেই, তোর সাথে আমার কোনো শত্রুতা নেই। আমার শত্রুতা মিতু ও ওর ভাইয়ের সাথে। দুই ভাই বোনকে জব্দ করব মিতুকে বিয়েটা করে। আমি তাহলে এখন আসি ভাই। যা, আর ভালো থাকিস। বাসায় আসলাম একটু পর, আপুর ফোন বাজলে আমি গিয়ে দেখলাম মাসুদ ভাই ফোন করেছে। আমি আস্তে করে ফোনটা কেটে দিয়ে নম্বরটা ব্ল্যাক লিস্টে দিয়ে দিলাম। কে ফোন করেছিল ভাই? সিম অফিস থেকে আপু। ও, আমি মনে মনে বলছি মাসুদ ভাই নিশ্চয়ই ফোন ধরলে বলতো লাবণ্য তুমি এটা কি করেছো, অপুর কেসটি তুমি। ছি লাবণ্য, ভাবছি মিস্টার মাসুদ সাহেব, এবার তুই বুঝবি অপু যখন তোর বোনকে বিয়ে করে ঘাড়ে লাথি মেরে বাসা থেকে বের করে দিবে, তখন বুঝবি বোনের ডিভোর্সটা কতটা কষ্টের হয়। আর মিতু, তুই আমার জীবন নিয়ে খেলেছিস, আমার আপুর সংসারটা নাটক করে ভেঙেছিস না। এবার দেখ তোর সাথেও কি হয়, তুইও বুঝবি। শুধু সময়ের অপেক্ষা। একটু পর আপু এসে জানতে চাইলো আমি কেন কলেজ না গিয়ে বাসায় এসে পড়েছি। আপু কলেজ যেতে ভালো লাগছিল না, তাই কলেজ না যেয়ে থানা থেকে বাসায় চলে আসলাম। ও, তাহলে কাল থেকে আবার কলেজে যাস। আর আব্বুও বলছিল আজ নাকি উনি ওয়ার্কশপে যাবেন না, আব্বু বাজারে গিয়েছেন কিছু ভালো বাজার করতে। উনি বাজার থেকে আসলে আজকে আমরা একসাথে রান্না করে খেয়ে বাসা থেকে অনেক গল্প করব। আব্বু বাজার নিয়ে আসলে আপু রান্না সেরে ফেললো। খাওয়া দাওয়া শেষে বসলাম গল্প করতে। আব্বু আমাদের অনেক ভালো ভালো গল্প শোনালো। এক পর্যায়ে আপু বলল, ভাই আমরা আমাদের ভাগ্যটা লিখবো বলে যে কাজটা শুরু করেছি, হয়তো কিছু সমস্যা বা আমার জন্য তা অসমাপ্ত রয়ে গিয়েছে। এবার আমাদের সেই অসমাপ্ত কাজটি সমাপ্ত করতে হবে। কাল থেকে আপু আমি একবারে ভালো মতো কাজে লেগে পড়বো, আর তুইও আমাদের পাশেই থাকবি পড়াশোনার পাশাপাশি। আচ্ছা আপু। আর শোন, আর একটা কথা, এবার আমরা আমাদের ভাগ্যটাকে লিখবই, যত বাধাই আসুক না কেন আমরা পিছুপা হব না। আপুর কথা শুনে মনে হলো আপু যেন এবার উঠে পড়ে লেগেছে। আপুর চোখ মুখে যেন আজকে অন্য কিছুর ছায়া। ও মনে হয় মাসুদ ভাইয়ার সব কথাগুলো মুখ বুজে সহ্য করেছে, শুধু সময় হলে তার উচিত জবাবটা দেওয়ার জন্য। গল্প শেষ হলো। আমি এসে আজ একটু পড়ার টেবিলে পড়াশোনার জন্য বসলাম। পড়া শেষ করে শুয়ে শুয়ে ভাবছি আপু ঠিকই বলেছে, এবার আমাদের ভাগ্যটা লিখতেই হবে, ভাঙতে হবে মিতু ও ওর ভাইয়ের অহংকার। মিতুকে উচিত শিক্ষাটা অপুই দিবে, আমি শুধু অপুকে নিয়মিত উস্কানিটা মেরে যাব। ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করলাম, করে আপু ও আব্বুর সাথে ওয়ার্কশপে গেলাম। গিয়ে দেখি আজ আপু সবাইকে বেশ প্রণোদনামূলক কথা বলছে। ও যেন চাইছে সব কর্মীরা আজ কাজ করার জন্য একেবারে জেগে উঠুক, সবাই সবার সর্বোত্তরটা দিক। একটু পর আপুর সাথে আমিও যোগ দিলাম। সবাই আমাদের যথেষ্ট আশ্বাস দিলেন। আপু আমায় এবার কলেজ যেতে বললেন। আমি বাসায় এসে একটু রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। হঠাৎ বুঝলাম পিছন থেকে কে যেন বারবার বাইকের হর্ন বাজাচ্ছে। ঘুরে তাকাতেই দেখি অপু। কি আবির, কলেজে যাচ্ছিস নাকি? কলেজ যাচ্ছি। তা অনেক দিন পর কলেজ যাচ্ছিস যে, আয় ওঠ পেছনে, আমিও কলেজে যাচ্ছি। অপুর বাইকের পিছনে উঠতে যদিও আমার ভয় করছিল, কিন্তু ওর মুখ চোখ দেখে বুঝলাম ওর কোনো বাজে উদ্দেশ্য বা আমার উপর কোনো রাগ নেই। তাই ওর বাইকের পিছনে উঠে পড়লাম। ও বাইক চালাচ্ছে আর গান বলছে, ওর সাথে আমাকেও গাইতে বলছে, কিন্তু আমি না গেয়ে ওকে উৎসাহ দিয়ে যাচ্ছি। আর ভাবছি আজকে অপুর সাথে কলেজে ঢুকলে আর কেউ না হোক মিতু নিশ্চিত অবাক হয়ে যাবে। যাক ভালোই হবে, তাহলে মিতুও চাইবে অপুকে আমার থেকে আলাদা করতে।
কলেজ পৌঁছে গেলাম। আমি বাইক থেকে নেমে ক্লাসের দিকে যেতে অপু বলল, আবির দাঁড়া, আমিও তো ক্লাসে যাব। আমি দাঁড়িয়ে গেলাম। পরে দুজনে একসাথে ক্লাসে যেতেই 2 তলায় খেয়াল করে দেখলাম অনু আর মিতু দাঁড়িয়ে রয়েছে। সিঁড়ি বেয়ে 2 তলায় উঠতেই উপরে চোখ যেতে দেখি সিঁড়ির শেষ মাথায় মিতু দাঁড়িয়ে রয়েছে। আমরা 2 তলায় পৌঁছে গেলে মিতু অপুকে উদ্দেশ্য করে বলল, তুমি এত নীচ হয়ে গিয়েছো যে আমার বিএফ হয়ে ওই এতিম ছোট লোকের বাচ্চার সাথে কলেজে আসলে, আবার একসাথে ক্লাসে যাচ্ছ। আমি কার সাথে কি করব সেটা কি তুমি ঠিক করে দিবে নাকি? অপু থাক। আমি বাইরে চলে পাশ কেটে চলে যেতেই আপু আমাকে দাঁড়িয়ে যেতে বলল। আমি অপুর কথা শুনে চলে গেলাম ক্লাসে। ক্লাসে এসে বসে আছি। একটু পর মিতু ও অপু ক্লাসে ঢুকে দুইজন 2 জায়গায় গিয়ে বসলো। বুঝেছি অপু ও মিতুর সাথে ঝগড়া হয়েছে। এবার অনু আসলে মিতুকে আমি একটু তেল আগুনে জ্বলাবে। অনু এসে আমার পাশে বসলো। আজ আমি অনুর অনেক কাছাকাছি গিয়ে বসলাম। বসে শুরু করে দিলাম গল্প। কেউ বলবে না আমরা ফ্রেন্ড, এমন আচরণ করছি যে আমরা যেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। খেয়াল করে দেখছি মিতু মনে হয় আমাদের এভাবে দেখে তেল আগুনে জ্বলে যাচ্ছে। একটু পর অপুর পাশে গিয়ে বসলো এবং অপুর সাথে গল্প করতে লাগলো। যাক, তাহলে থিওরিটা কাজে লেগেছে। মনে মনে আমার কিছুটা হাসি পেল। মিতু, তুই খাল কেটে কুমির ডেকে আনতে বসেছিস, আর আমিও তোকে সে কাজ করতে উৎসাহ দিয়ে যাব। স্যার আসলো এবং ক্লাস শুরু হয়ে গেল। ক্লাস শেষে বাসায় আসবো বলে অনুর সাথে কলেজ মাঠ দিয়ে হেঁটে আসছি। অনু বলল আমার বাসা অবধি এগিয়ে দিবে। অনু গাড়ি আনতে গেলে আমি দাঁড়িয়ে থাকলাম। অনু গাড়ি নিয়ে আসলে ওর গাড়িতে উঠে বাসায় আসছি আর দুজন গল্প করছি। জানালা দিয়ে তাকাতে দেখি মিতু অপুর বাইকের পিছনে বসে আছে। অপুর বাইক গাড়ির পাশাপাশি আসলে মিতু যেন আমার দিকে তাকিয়ে বলতে চাইছে, তুই একাই পারিস না কি দেখাতে, এই দেখ আমিও পারি কি না। ওরা চলে গেল। অনু আমায় বাসা অবধি এগিয়ে দিয়ে চলে গেল। বাসায় এসে দেখছি আপু ও আব্বু বাসায় ফিরে নাই। দুপুরের খাবারটা খেয়ে আপু ও আব্বুর জন্য খাবার নিয়ে ছুটলাম ওয়ার্কশপে। গিয়ে দেখি আপু আর আব্বুও আজ কর্মীদের সাথে কাজে নেমে পড়েছে। আমি কিছুটা অবাক হয়ে গেলাম। দুপুর পেরিয়ে যাচ্ছে, এখনও খাওয়া দাওয়ার খোঁজ খবর নেই কোনো, অথচ এভাবে কাজ করেই যাচ্ছে। আব্বু ও আপুকে ডেকে খেয়ে নিতে বললাম, আর আমি সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। বেশ কাজ করেছে সবাই। আপু ও আব্বুর খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি সহ আবার 3 জন মিলেই কাজে নেমে পড়লাম। কাজ শেষ করে সবাই বাসায় ফিরলাম। আজ আপু ও আব্বু অনেক ক্লান্ত, তাই আজকে রান্নাটা আমি সেরে ফেললাম। রাতে খেতে বসলে আপু বলল, এভাবে যদি প্রতিদিন কাজ হয় তাহলে খুব বেশি দিন লাগবে না আমাদের ছোট্ট ওয়ার্কশপটা বৃহদায়তন এ রূপ নিতে। আব্বু বলল, ঠিক বলেছিস লাবণ্য। আমরা এভাবেই প্রতিদিন নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাব। তাহলে একদিন না একদিন উপরওয়ালা ঠিক আমাদের দিকে মুখ তুলে তাকাবেনই। 1 সপ্তাহ পার হয়ে গেল। আপু হিসাব করে জানালো আমাদের 1 সপ্তাহ কাজের ফলেই আমরা আরও 5টি সেলাই মেশিন যোগ করতে পারবো। আমি কিছুটা অবাকই হলাম বটে, তবে এ ছোট্ট সাফল্যর হাত ধরে যে একদিন আমরা আমাদের ভাগ্যটাকে লিখে ফেলবো তার কোনো সন্দেহ নেই। রাতে ঘুমাতে গিয়ে আজ আমার মনটা যেন অন্য কিছু বলছে। আমি একসময় যার পিছনে ছুটেছি সে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজ অনুও আমার পিছনে ছুটছে। অনুকে দেখলে মনে হয় ও আমায় হয়তো অনেক কিছু বলতে চায়, কিন্তু বলতে পারে না। ওকে দেখে মনে হয় ও যেন পুরোটাই মিতুর উল্টো। মিতুর উপর প্রতিশোধ নিতে গিয়ে অনুর আবার আমার বন্ধুত্বের হাতটি ছেড়ে দিয়ে চলে যাবে না তো? তাহলে কি অনুকে আমি আপন করে নিব? আমি কি ও যা বলতে চাই তা বলে দিব ওকে? না, এখন বলা যাবে না। এখন বললে অনু হয়তো আমায় গ্রহণ নাও করতে পারে, আবার অনুর বাবাও কোনো মতেই হয়তো আমায় মেনে নিবে না। সো আগে অনুর পাশে দাঁড়ানোর মতো যোগ্যতা অর্জন করি, তারপর না হয় সব ভেবে দেখব। এখন আপাতত অনুর সাথে এভাবেই থাকি। এদিকে তো মিতু আবার অপুর প্রেমে হাবুডুবু খাচ্ছে। শুধু সময়ের অপেক্ষা, কবে যে আমি মিতুর বিয়েটা দেখব আর আমাদের এই অবস্থাটা পরিবর্তন হবে। কয়েকটি মাস এভাবে কেটে গেল। আজ আমাদের অবস্থাটা অনেকটাই পরিবর্তন এসেছে। বাড়ি পাল্টিয়েছি, একটা গাড়িও হয়েছে আমাদের অবস্থাটা মোটামুটি ভালো হয়েছে, তবে এখনও অনেক কিছুই হতে বাকি রয়ে গিয়েছে।
আমার ইন্টার প্রথম বর্ষ পরীক্ষা আর কয়েকদিন পর, তাই মন দিয়ে পড়াশোনা শুরু করে দিলাম। রাতভর পড়াশোনার পাশাপাশি অনুর সাথে ভালোই চ্যাটিংও চলে। পরীক্ষা চলে এলো, এক পর্যায়ে পরীক্ষা শেষও হয়ে গেল। শেষ পরীক্ষার দিন আমি আর অনু আসছি। অপু আমাদের ডেকে নিয়ে বলল, আয় সবাই আজকে ঘুরতে যাই। আমি না করলাম। অপু বলল, আচ্ছা, আজ তাহলে আবার সবাই কলেজের ওই পুরানো চাওয়ালা দোকানের সামনে যাই। চাও খাওয়া হবে, আবার আড্ডাও দেওয়া যাবে। আচ্ছা আমরা আসবো তাহলে বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে খাবার টেবিলে বসলাম। আপু একে একে রান্নাঘর হতে খাবার নিয়ে আসছে। কেউ যেন দরজার কলিং বেলটা বাজাতেই আপু আমাকে গিয়ে দেখতে বলল। আমি গিয়ে দরজা খুলে দেখি একটা মেয়ে, বয়সটা খুব বেশিও না আবার কমও না, মাঝামাঝি হবে। কে আপনি আর কি চাই? বাবা, আমি তোমার সৎ মা। কি বললেন আপনি? আবার বলুন। বাবা, আমি তোমার সৎ মা। ও তার মানে ওই দিন আব্বুকে আপনি আর আপনার বাবা আমাদের থেকে আলাদা করেছিলেন, আর আপুকে, আমাকে, আমার পরিবারকে পথে বসিয়েছিলেন। এখনই এই বাসা হতে বেরিয়ে যান বলছি, নইলে কিন্তু। বাবা, তোমার আব্বুকে একটু ডেকে দাও, ওনার সাথে আমার কিছু কথা আছে, বলেই আমি চলে যাব। আব্বু বাসায় নেই, আর আব্বুর সাথে আপনার কোনো কথা বলার দরকারও নেই, চলে যান বলছি। কি হয়েছে ভাই? বলে আপু এসে ওনার সব কথা শুনে বাসার ভিতরে আসতে বলল। আমি আপুর দয়া দেখে অবাক হয়ে গেলাম, শুধু রাগে আমার হাত পা কামড়াচ্ছে। একটু পর আব্বু আসলো। আব্বু এসেই তো আমার থেকে ওনাকে দেখে বেশি রেগে গেলেন, কিন্তু আপুর কথায় আব্বু কিছুটা শান্ত হয়ে গেলেন এবং কী জন্য এসেছে তা জানতে চাইলেন। আমার বাবা হাসপাতালে আছে, ওনার ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবে না উনি। বাবার শেষ ইচ্ছে তোমাকে দেখার, তোমার কাছে ক্ষমা চাওয়ার। প্লিজ আমার সাথে চলো তুমি। আব্বু কিছুতেই রাজি হলেন না। এক পর্যায়ে সৎ মা আমাদের সামনেই আব্বুর পা জড়িয়ে ধরলেন। বলো, মেয়ে হয়ে আমি কি আমার আব্বুর শেষ ইচ্ছেটা পূরণ করতে পারি না? তোমার যত ইচ্ছে আমাকে শাস্তি দাও, প্লিজ তবুও একটিবার চলো প্লিজ। আপু এসে ওনাকে তুললেন এবং আপুও আব্বুকে একটু বোঝালেন। অবশেষে আব্বু রাজি হয়ে গেলেন। আমরা সবাই গাড়িতে উঠলাম। আব্বু গাড়ি স্টার্ট দিতেই এক ব্যক্তি এসে গাড়ি জানালা দিয়ে আমাকে একটা কার্ড দিল। আমি কার্ডটি খুলতে অবাক হয়ে গেলাম। কিসের কার্ড ওটা ভাই? মিতু ও অপুর বিয়ের কার্ড। আপু, বলিস কি, উনি কি তাহলে আমাদের মৃত্যুর বিয়ের কার্ড দিয়েছেন? না আপু, এই কার্ড অপু আমায় দিয়েছেন বন্ধু হিসাবে, আর আব্বু সহ আমাদের অবশ্যই ওর বিয়েতে যেতে বলেছেন। ও আচ্ছা। আমি কার্ডটি রেখে দিয়ে ভাবছি, বাহ বাহ, এবার বিয়েটা হবেই তাহলে। বিয়ের পরেই মিতু বুঝবে জ্বালা। কিন্তু মিতুর বিয়ে দিতে মাসুদ সাহেব রাজি হয়ে গেল। কিন্তু কেন রাজি হলো? উনি তো অপুকে দেখতেই পারেন না। আমরা হাসপাতালে পৌঁছে গেলাম। সবাই হাসপাতালে ঢুকলো আর আমি এদিক ওদিক দেখতে থাকলাম। একটু পর আপু আমায় ডাকলেও আমি গেলাম না। দেখা করা শেষে আব্বু ও আপু বেরিয়ে আসলো। বাসায় চলে আসলাম। বাসায় এসে বসে আছি। একটু পর আপু এসে আমার পাশে বসলো। অপুর বিয়েতে যাবি ভাই? আপু, ও বড় মুখ নিয়ে সব ভুলে গিয়ে আমাদেরকে দাওয়াত করেছেন। একদিন আগে যেতে বলেছেন, না গেলে কেমন হয় বলো? আচ্ছা আমরা তাহলে যাব, আর অপুর বিয়েতে সবচেয়ে দামি গিফটটা আমরাই দিব। আচ্ছা ঠিক আছে। মনে মনে ভাবছি আমিও তো সেটাই চাই। গিফটটা মিতু ওর ভাই দেখবে আর জলে পড়ে মরবে। হঠাৎ ফোনটি বেজে উঠল। হাতে নিতে দেখে অনু ফোন করেছে। অনু বলো। কেমন আছো? আমরা নিতুর বিয়ের শপিং করতে যাচ্ছি, তুমি আসবে? না অনু, যাও তোমরা। আচ্ছা বলে অনু ফোনটা রেখে দিল। একটা কথা বলবো ভাই? বলো। অনু মনে হয় তোকে অনেক ভালোবাসে, তুই ওর ভালোবাসার অমর্যাদা করিস না। কি বলিস আপু? ওর সাথে কি আমার যায়? আর ও অনেকটা পথ পাড়ি দিতে হবে আমাদেরকে, তারপর না হয় অনুর সাথে আমাদের যাবে। ভাই দেখিস, যাই কি যায় না তা ভেবে যেন অনুকে হারিয়ে বসিস না আবার। ও অনেক মিষ্টি একটা মেয়ে, এত বড় ফ্যামিলির মেয়ে হয়েও আমাদের সাথে মেশে। আপু বাদ দে না, এখন বল অপুর বিয়েতে কি গিফট দেওয়া যায়? আপু আংটি দিব অপুকে, কেমন হবে বল? তুই কি বললি? স্বর্ণের আংটি তো অনেক মূল্যবান হবে। হোক, তাতে কি, আমরা এটাই দিব। কালকে তো অপুর বিয়ে। অপু বারবার ফোন করে আমাদের আজই যেতে বলছিল, তাই আমরা রাজি হয়ে বললাম আচ্ছা তাহলে আমরা সবাই আজই আসছি। আমরা আংটি অর্ডার করে রেখেছিলাম। আমি গহনার দোকানে আংটি আনতে গিয়ে দাঁড়িয়ে আছি। একটু পর মিতুর ভাই মিতুকে নিয়ে ওই একই দোকানে হাজির হলেন। আমি আংটির জন্য 25,000 টাকা বার করে দিতেই দোকানদার আরও 1,000 টাকা চেয়ে বসলো, যা অর্ডারের চেয়েও বেশি।
আরে প্লিজ বলার কি আছে, এই নিন টাকা। আমি টাকা দিতেই দোকানদার অনেক খুশি হয়ে গেলেন। আংটিটা নিয়ে মাসুদ সাহেবের দিকে একটু ঘুরে তাকিয়ে চলে আসলাম। হয়তোবা উনিও মিতু সহ কিছুটা অবাক হয়ে গেলেন। বাসায় এসে দেখি আপু রেডি হয়ে গেছেন। আপুকে আংটিটা দিয়ে জানতে চাইলাম, আব্বু কোথায়, উনি যাবেন না? ভাই, আব্বু যাবেন না? আব্বু আমাদের দুজনকে যেতে বলল। আচ্ছা আপু, আমি তাহলে রেডি হয়ে আসি। আমি রেডি হয়ে গেলাম। আপুকে নিয়ে একটা ভাড়ায় চালিত গাড়িতে উঠলাম, কেননা আমি এবং আপু দুজনেই এখনও আমাদের গাড়িটা ড্রাইভিং করতে পারি না, এখনও শিখি নাই আর কি। অপুর বাসায় পৌঁছে দেখি পুরো বাড়িতে মানুষে ভরা। আপু আর আমি সন্ধ্যা হলে দাঁড়িয়ে গল্প করছি। একটু পর অনুসহ কয়েকজন মেয়ে অপুকে হলুদ পরাতে আসলো। অপুর বাসায় অনু আমাকে দেখে কিছু একটা বলতে গিয়েও বলল না। ওরা হলুদ পরানো শেষে সবাই চলে গেল। পরের দিন বরযাত্রী সবাই বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আমরা সবাই চলে গেলাম বিয়ে বাড়িতে। বেশ ধুমধামে বিয়েটা দিচ্ছে। দেখি মাসুদ সাহেব বাসার দরজার সামনে সবাইকে উনি একে একে নিমন্ত্রণ জানাচ্ছে। আমি আর আপু উনার সামনে দিয়ে ঢুকতে গেলেই উনি আমাদেরকে আটকে দিলেন। আমার বোনের বিয়েতে তোদেরকে দাওয়াত দিয়েছে কে? আমি তো তোদের আমার বোনের বিয়ের কোনো কার্ড দেই নাই। ফকিরের মতো বিনা কার্ডে বিনা দাওয়াতে বিয়ে খেতে চলে এসেছিস নাকি তোরা? আমি আর আপু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে থাকলাম। মাসুদ সাহেব গলা বাজিয়ে আমাদের বেশ কিছু কথা শোনাতে শুরু করে দিলেন। এমন চেঁচামেচি দেখে অনেক মানুষজন হাজির হয়ে গেল। আমি একজন মানুষকে বললাম, ভিতরে গিয়ে বরকে বলুন আবির নামের এক ছেলেকে বিয়ে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। লোকটি আমার কথা মতো বরকে বলতে বাড়ির ভিতরে চলে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই অপু এসে হাজির হয়ে গেল। কি হয়েছে এখানে? অপু, এই অপমানের জন্যই কি তুই আমাদের তোর বিয়ের কার্ডটা দিয়েছিলি? এতগুলো মানুষের সামনে আমাদের ফকিরের সাথে তুলনা করে কতই না কথা শুনিয়ে দিল তোর শালা। আমি কি শুনছি এসব? সত্যি কি আপনি এগুলো করেছেন? না মানে আসলে মানে আমি কি আমার বন্ধুকে ফকির বলে অপমান করা? এগুলো কি? এই সব চল, এই বিয়ে আমি করব না। মাসুদ সাহেব অপুর হাতটি চেপে ধরলেন। প্লিজ অপু, তুমি এমন করো না। আমার ভুলের শাস্তি আমার বোনটাকে দিও না। তুমি চলে গেলে আমার সব মান সম্মান শেষ হয়ে যাবে। ওকে আপনি সবার সামনে আমার বন্ধুর কাছে মাপ চেয়ে বলুন আপনার ভুল হয়ে গিয়েছে, সরি। অপুর কথা মতো মাসুদ সাহেব আমাদের কাছে মাপ চেয়ে সরি বললেন। আমি ইটস ওকে বললাম। মনে মনে বেশ খুশি হলাম। উনি যখন আমাদের অপমান করছিল আমরা কিসের জন্য চুপ করেছিলাম? শুধু এভাবেই মাসুদ সাহেবের নাকটা কাটবো বলে। বিয়েবাড়িতে ঢুকতেই অনুকে দেখে আমি কিছুটা টাসকি খেয়ে গেলাম। এত সুন্দর করেও সেজেছে যে আমি ওর দিকে তাকিয়ে চোখটা বুঝতেই পারছি না। কি আবির সাহেব, এভাবে কি দেখছেন? না মানে কিছু না, তোমাকে বেশ সুন্দর দেখাচ্ছে এই সাজে। ও আচ্ছা, সুন্দর দেখালে কি লাভ? আর বলুন, যার জন্য সাজি সে তো আর সব বোঝে না। আমি কি বলবো বুঝছি না। অনু যে ইনডাইরেক্টলি এইভাবে কিছু বলবে ভাবতে পারি নাই। আচ্ছা, আমি একটু ওই দিকটায় যাই। বলে অনুর সামনে থেকে কেটে পড়লাম। কি ব্যাপার, আপুকে কোথাও দেখছি না কেন, কোথায় গেল বলে খুঁজতে আপুকে একপাশে দেখলাম দাঁড়িয়ে রয়েছে। আপুর কাছে যেতে দেখি আপুর চোখে পানি। আপু, কি হয়েছে তোর? কিছু না ভাই। তাই আমি আর আপুকে কিছু বললাম না। আপু কেন কাছে তা জানি, তাই আমি আপুকে কিছু বললাম না। বিয়ে শেষ হয়ে গেল। পরের দিন সন্ধ্যায় আমি আর আপু বাসায় চলে আসলাম। ভাই, দেখেছি সোনার কি রাগ আমাদের উপর, কিভাবে না আমাদেরকে অপমানটা করলেন। আপু বাদ দে তো, উনিও তো কম অপমান হলেন না। ভাই। 3 দিন পর আমি রুমে বসে থেকে পড়ছি, হঠাৎ আব্বু চিৎকার দিয়ে উঠল। কি হয়েছে দেখতে বাইরে যেতে দেখি আব্বু আপুকে মাটি থেকে তুলছেন। আমি দৌড়ে গিয়ে আব্বুর সাথে আপুকে মাটি হতে তুললাম ও গাড়িতে করে নিয়ে হাসপাতালে চলে আসলাম। ডাক্তার সাহেব আপুকে দেখে বললেন, বেশি চিন্তা ও মানসিক দিক দিয়ে উনি অনেক টেনশন করেছেন, তাই সেন্সলেস হয়ে গিয়েছেন। ও আচ্ছা। আর একটা খুশির খবর আছে, উনি মা হতে চলেছেন। বাট আপনি এগুলো কি বলছেন ডাক্তার? আমি ঠিকই বলছি। ডাক্তার সাহেব চলে গেলেন। আব্বু এখন কি হবে? কি হবে আবার? কিছুই না, আমি নানা হব আর তুই মামা হবি। আব্বু বেশ খুশির সাথেই হাসি মুখে বলল। একটু পর অনু ফোন করলে আমার ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করে আমি কথা বলতে বাইরে গেলাম। বলো। আবার তুমি কোথায়? কিছু শুনেছো কি? আমি হাসপাতালে। আর কি শুনবো, কি হয়েছে? তুমি হাসপাতালে, তাও জানো না? তুমি হাসপাতালে কি মৃদুকে দেখতে গিয়েছো নাকি? না,
আমি মিতুকে দেখতে যাব কেন? আপু অসুস্থ, তাই হাসপাতালে নিয়ে এসেছি। ও আচ্ছা, শোনো তাহলে, অপু নাকি মিতুকে মারধর করেছেন। মিতুর নাকি খুব খারাপ অবস্থা। আমরা সব মিতুকে দেখতে যাচ্ছি এই হাসপাতালে। আচ্ছা যাও, বলে ফোন রেখে দিয়ে ভাবছি আমরাও তো এই হাসপাতালে রয়েছি। মিতু কোন রুমে ভর্তি হয়েছে তাহলে? নাকি ওকে হাসপাতালে নিয়ে আসছে? আমি আপুর কাছে যেয়ে দেখি আপুর জ্ঞান ফিরেছে, উঠে বসে আছে। আপু, তুই অন্তঃসত্ত্বা, আমাদের আগে বলতে পারিস নাই? তাহলে আমরা বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে পারতাম। ঠাস, আপু আমাকে ঠাস করে চর বসিয়ে দিল। বুঝলাম। ছি ভাই ছি, তুই এমন কথা বলবি আমি তা কখনো ভাবি নাই। আমার সন্তানকে অবৈধ যে আমি সন্তান নষ্ট করব? আমার সন্তানের বাবা রয়েছে, তার পিতৃ পরিচয় আছে। আমি কেন সন্তান নষ্ট করব? আর তোদের সাথে আমাকে রাখতে যদি তোদের কোনো সমস্যা হয় তাহলে বলে দে, আমি একাই থাকবো। আমার সন্তানকে আমি একাই বাবা মায়ের আদর দিয়ে বড় করব, মানুষ করব। আমার কথায় আপু অনেক কষ্ট পেয়েছে। আমার এই কথাটি আপুকে বলা মোটেও ঠিক হয়নি, তাই সরি আপু, আমায় মাফ করে দে প্লিজ। আমি আর এমন কথা বলবো না কখনো। আব্বু বলল, মা, ওরে মাফ করে দে, ও না বুঝেই কথাটি বলে ফেলেছে। ডাক্তার সাহেব এসে কিছু ওষুধের স্লিপ দিয়ে আমাদের বললেন এই ওষুধগুলো খাওয়াবেন আর ওনাকে একটু দেখে রাখবেন। আপনারা চাইলে আজকেই ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। আমি ওষুধের স্লিপ নিয়ে বাইরে আসতে দেখি অনু হাসপাতালে প্রবেশ করছে। অনু, কেমন আছো? আর মিতুকে কি এই হাসপাতালেই নিয়ে এসেছো নাকি? তাই তো শুনলাম, মিতুকে এই হাসপাতালেই নিয়ে এসেছে। সম্ভবত 302 নাম্বার রুমে হবে মনে হয়। আর আবির, তুমি কোথায় যাচ্ছ? চলো যাই, মিতুকে দেখে আসি। তুমি যাও অনু, আমি আপুর ওষুধগুলো নিয়ে আসি। আচ্ছা আগে বলো, আপু কত নাম্বার রুমে আছেন? ওনাকেও দেখে যাই। আপু 307-এ, আমি আসি, তুমি যাও। বলে চলে আসছি। আর ভাবছি মিতুকে দেখতে না গেলে হয় নাকি? মিতুকে তো আমি অবশ্যই দেখতে যাব। আজ আমার যেমন কষ্টের দিন, ঠিক তেমন খুশিরও দিন। যা চেয়েছিলাম কিছুটা হলেও তা হয়েছে। মিতুকে দেখব আর মনের ভাষায় বলবো যে দেখ আজ কেমন লাগে। ওষুধ নিয়ে চলে আসলাম। আমি রুমে ঢুকতেই খেয়াল করে দেখলাম আপু চোখের ভাষায় অনুকে কেন্দ্র করে আব্বুকে কি যেন বোঝাচ্ছে। আব্বু যেন অনুর দিকে চেয়ে আছে। কি ব্যাপার অনু, মিতুকে দেখতে যাও নাই? না আবির, এখনো যাইনি, তোমার সাথে যাব বলে বসে আছি। মিতুকে দেখতে যাওয়ার কথা শুনে আপু জানতে চাইলো মিতুকে দেখতে যাবি মানে কি? আমি কিছু বলার আগেই অনু সব বলে দিল। কাল রাতে মিতুকে অপু নাকি অনেক মারধর করেছে। মিতুকে ওর ভাইয়া এই হাসপাতালেই ভর্তি করেছেন, তাই মিতুকে দেখতে যাব আপু। বলো কি, মিতুকে অপু এত মারধর করেছে যে হাসপাতালে ভর্তি করেছে? তাতে কি হয়েছে? বেশ করেছে অপু ভাই, গুড জব। আপু অনেক মারধর করেছে। ও চলো তাহলে, তোমাদের সাথে আমিও মিতুকে দেখতে যাব। যার জন্য মাসুদ ভাইয়া আপুকে ডিভোর্স দেওয়ার জন্য ডিভোর্স পেপারে সই করেছেন, অথচ আপু তাকেই দেখতে যাবে শুনে আমার কিছুটা অবাকই হয়ে গেলাম। আপু আসলে এতটা ক্ষমাশীল। আপুর মনটা যেন খুবই সহনীয়। আপু তুই পরে দেখতে যাবি, এখন রেস্ট নে, তোর শরীরটা অসুস্থ। আমি আর অনু যাচ্ছি। আব্বু আপুকে দেখে রেখো বলে চলে আসলাম মিতুকে দেখতে। আপু অনু আমাকে যেতে দেখে আবারও আব্বুকে যেন ইশারায় কিছু একটা বলল। আব্বু ও আপু দুজনেই মুচকি আসলো। যাক, চলে আসলাম মিতুকে দেখতে। বেডে মিতু ও মিতুর পাশে একজন নার্স দাঁড়িয়ে আছে। আমি এদিক সেদিক তাকিয়ে দেখলাম কোথাও আমার এক্স দুলাভাই আছে কি না। না, কোথাও নেই দেখছি। যাক, তাহলে এবার যা দেখতে এসেছি তা ভালো করে দেখা যাক বলে মিতুকে কতটা এবং কিভাবে মেরেছে দেখতে ব্যস্ত হয়ে গেলাম। মিতুর এক হাতে ব্যান্ডেজ, গাল দুটো লাল আর গলার নিচে হালকা মনে হচ্ছে পুরানো দাগ। যাক, ভালোই মেরেছে তাহলে, কিন্তু আরও একটু বেশি মারলে মন্দ হতো না বলে এবার চুপ করে বসে শোনার চেষ্টা করলাম কেন অপু মেরেছে মিতুকে। মিতু কি হয়েছিল? অপু তোকে এভাবে মারলো কেন? মিতু একটু কান্না করে বলল, সবই আমার ভাগ্যের লিখন রে বান্ধবী, সব আমার পাপ কাজের ফল। যাক, তাহলে মিতু কিছুটা মানুষ হয়েছে। তবে একদিনের মাইরে মিতু এতটা বুঝবে, বাহ ভালোই। একটু পর আমি বসা থেকে উঠে অপারেশনের কিছু জিনিস দেখে নার্সকে বলে লাগলাম
এটা কি ওটা কি। নার্স কিছুটা বিরক্ত হয়েই গেল। অনু আমায় বলে বসলো, আবির তুমি এমন করছো কেন? না, সব কিছু জানার কৌতূহল জেগেছে গো, তাই আর কি। একটু পর আপু আসলো, এসেই মিতুর পাশে বসে মিতুর মাথায় হাত বুলিয়ে দিয়ে সব জানতে চাইলো। মিতু আপুর হাত চেপে ধরে কিছু বলতে যাবে কি মাসুদ ভাই চলে আসলেন। মাসুদ ভাই এসেই অনুকে বললেন, অনু তুমি থাকো, বাকিদের চলে যেতে বলো। মাসুদ ভাইয়ের কথা শুনে আমি আর অপু বের হয়ে আসলাম। আপুকে যেতে বলে আমি জানালায় কান পেতে রইলাম, কেননা মাসুদ সাহেবের হাতে আমি একটা কাগজ দেখেছি। কাগজটা আমি যা সন্দেহ করেছি তাই কিনা বোঝার জন্য আমি কান পেতে রইলাম। মিতু, এই নে ডিভোর্স পেপার। অপু সাইন করে দিয়েছে, এবার তুই কর। এবার আমি জানালার পর্দা সরিয়ে দেখলাম, সত্যি তো আমি যা ভেবেছি তাই। আহা, আমার যেন আজ বড়ই নাচতে ইচ্ছে করছে। তাই রে নাই রে ওরে। মিতু, আজ কেমন লাগছে তোমার? এবার বুঝো, ইট মারলে পাটকেলটা অবশ্যই খেতে হয়। আর মাসুদ সাহেব এবার বুঝেন, ভাই হয়ে নিজের বোনের হাতে ডিভোর্স লেটার দিয়ে তাতে সাইন করতে বলাটা কতটা কষ্টের। আমি আপুর কাছে চলে আসছি আর ভাবছি, মাসুদ সাহেব মিতুকে অপুর মতো ছেলের সাথে কেন বিয়ে দিতে রাজি হলো, আবার বিয়ে দিল, আজকে আবার ডিভোর্স। এসবের কারণ কি না জানি। এই কথাগুলো কোনোদিনও জানা হবে কিনা, তবে জানার জন্য বেশ আগ্রহ জাগছে যেন। আপুর কাছে এসে দেখি আব্বু ও আপু বাসায় চলে আসবে বলে প্রস্তুত। বাসায় চলে আসবো বলে গাড়িতে উঠলাম। আব্বু গাড়ি চালাচ্ছেন আর আপু আমার ঘাড়ে মাথা রেখে অনবরত কেঁদেই যাচ্ছে। আমি কি বলে আপুকে সান্ত্বনা দিব বুঝছি না। একেবারে ভাবছি আপু কেঁদে লাভ কি, সবই তো ভাগ্যের লিখন, কপালে যা আছে তা তো হবে। আর যে তোর আমার এত বড় ক্ষতিটা করেছে সেও তো আজ সুখে নেই। তোর সাথে যেটা হয়েছে তার সাথেও ওটা হয়েছে। ঠিক পাপের সাজাটা পেয়েছে যেন। আপু চোখটা একটুখানি মুছে বলে বসলো, ভাই আমার মতো মিতুর জীবনটাও নষ্ট হয়ে যাবে রে। আপুর কথা শুনে আমি মনে মনে বললাম, মিতুর জীবনটা নষ্ট হয়ে যাবে মানে কি? আপু অলরেডি নষ্ট হয়ে গিয়েছে তো। ভাই দেখেছি সোনার আজও আমাদের উপরে কতটা রাগ রয়েছে। আমাদের দেখে আমাদের সাথে কথা বললেন না বলে অনুকে দিয়ে আমাদের বেরিয়ে যেতে বলল। আপু আমার মনটা না একটা কথা বলছে, বলবো আপু? ভাই বল। আপু তুই দেখিস, আমার যখন মিষ্টি একটা ভাগ্নি বা ভাগ্না হবে তখন মাসুদ ভাই নিশ্চিত নিজ সন্তানের দিকে তাকিয়ে আবার তোকে মেনে নিবে। একসময় উনি সব ভুলে যাবে। তাই যেন হয় ভাই, তবে আমার মনে হয় কি ও আমার আর মেনে নিবে না ভাই। নিবে আপু নিবে। ওনার সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখিস, একসময় উনি অবশ্যই সব মেনে নেবেন। আমরা বাসায় পৌঁছে গেলাম। একটু ফ্রেশ হয়ে বসতে অনু আমায় ফোক করলো। বলো অনু। আবির একটা কথা বলবে? তোমাদের সাথে মাসুদ ভাইয়া ও মিতুর কি হয়েছে? শোনা তো। কিছু না মানে, নিজের বউকে ও শালাবাবুকে উনি বার হয়ে যেতে বললেন কেন তাহলে? আর আমি যখন বললাম লাবণ্য আপু মা হতে চলেছেন, তাহলে উনি এই কথা শুনে মন মরা হয়ে গেলেন কেন? তোমাকে সময় করে একদিন আমি সব বলবো। এখন তুমি আমায় একটা কথা বলো তো অনু। কি কথা বলো? আসলে মাসুদ সাহেব মিতুকে কেন আপুর সাথে বিয়ে দিল আর আপুই বা কেন মিতুকে ডিভোর্স দিল, জানো কি তুমি? না তো আবির, আমি কিছুই জানি না। ও আচ্ছা অনু, পরে কথা বলবো বলে ফোনটা রেখে দিলাম। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে আজ আব্বু ও আমি ওয়ার্কশপে যাওয়ার জন্য বাহির হতে আপু এসে বলল আমিও যাব। আমি বললাম না আপু, তুই আজ থেকে বাসায় থাকবি, কেননা আমাদের মাঝে নতুন একটা অতিথি আসছেন। আপু একটু লজ্জা পেয়ে বলল আচ্ছা ভাই ঠিক আছে। আব্বু আর আমি ছুটলাম ওয়ার্কশপে। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। হঠাৎই একদিন আব্বু এসে বলল ওনার শ্বশুর মশাই মানে আমার নানা নাকি মারা গিয়েছেন। আব্বুর সাথে আমি যাব বলে বের হতে আপু এসে বলল আপুও যাবে। না আপু, তোর এই অবস্থায় ওখানে যাওয়াটা ঠিক হবে না, তুই বাসায় থাক। না ভাই, আমি যাব। উনি আমাদের নানা, একবার তো শেষবেলায় বিদায় দিয়ে আসি। আচ্ছা আপু চল তাহলে। আব্বু গাড়ি স্টার্ট দিলে আপু আমি গাড়িতে উঠে বসলাম। ফোনটা বেজে উঠলে কল রিসিভ করতে অনু বলল, কাল থেকে তো কলেজ খুলবে, কলেজে আসবে না? আর প্রথম বর্ষের রেজাল্টও খুব তাড়াতাড়ি স্যারেরা দিয়ে দিবেন মনে হয়। না অনু, আমি কয়েকটা দিন কলেজে যাব না, পরে কথা হবে। গাড়িতে আছি বলে ফোনটা কেটে দিলাম। আমার সাথে এগুলো কি হতে শুরু করে দিল বুঝছি না। মনে হচ্ছে একদিক গড়ছে অন্যদিক ভাঙছে। ভাগ্যটা যেন আমাদের সাথে খেলা শুরু করে দিয়েছে। তবে হয়তো এই খেলাটা আমার সাথে নয়, আমার চারপাশে মানুষদের উপর হচ্ছে।
এক বাসার গেটের দিকে আব্বু গাড়ির স্টিয়ারিংটা ঘোরালো। গেটের দারোয়ান নেই, মনে হয় মালিক মারা যাওয়ায় উনি ভিতরে গিয়েছেন। গাড়ি হতে আব্বু নামতে গেলে আমি আব্বুকে বলে উঠলাম, আব্বু তুমি বসো, আমি গিয়ে গেটটা খুলছি। আমি গাড়ি থেকে নেমে গেট খুলে সামনের দিকে ঠেলা দিতেই দেখি আমার নানার বাসার না যেন রাজপ্রাসাদ। আমি তাক লাগিয়ে চেয়ে থাকলাম। আব্বু সামনে দিয়ে গাড়ি নিয়ে যেতে আমার মনে হয় হোশটা ফিরল। আমি গাড়ির পিছন পিছন যেতে থাকলাম আর চারপাশটা দেখতে লাগলাম। বাসার ভিতরে ঢুকে দেখি একটা মরা বাড়িতে যতটা মানুষ থাকে তার তুলনায় অনেকটা কম। 2-1 জন কান্না করছেন। আপু গিয়ে আমার সৎমার পাশে বসলো এবং কান্না জোরে দিল। কান্নার কি আছে, উনি তো আমাদের মানে আপুও আমাকে এতিম করে দেওয়ার মূল কারিগর। ওনার মৃত্যুকে কান্নার কিছু নেই। আপু যেন একটু বেশি আবেগপ্রবণ। বাসার 2 জন দারোয়ান ও 1 জন কাজের মানুষ আমাকে এসে সব ব্যবস্থা মানে কাফনের কাপড়, কবর, জানাজা এগুলোর ব্যবস্থা করতে বলল। যাই হোক, উনি তো মারাই গেছেন। ওনার উপর রাগ ক্ষোভ পুষে রেখে লাভ কি, তার চেয়ে ওনাকে মাফ করে দেওয়াই ভালো হবে। যাই, সব ব্যবস্থাটা করি। সব আয়োজনই শেষের দিকে। এখন নানাকে বাসা থেকে খাটিয়ায় করে বার করার পালা। আমরা যখন খাটিয়া নিয়ে বাসার ভিতরে গেলাম তখন যেন কান্নার ঢোল পড়ে গেল চারদিকে। বুঝলাম আসলে একটা মানুষ মারা গেলেও বাসার ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ যেন মনে হয় উনি বাসার আশেপাশেই হয়তো আছে, কিন্তু এই খাটিয়া যেন মানুষটাকে চিরজীবনের মতো বাসা হতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হয়। এর জন্যই সবাই হয়তো এখন কান্নায় ফেটে পড়ছে। খাটিয়া নিয়ে জানাজা শেষ এবং সব কিছুই শেষ করে আবার নানার বাসায় ঢুকলাম। আমার সৎ মায়ের পাশে আপুসহ বেশ কিছু মহিলা বসে আছেন। অনেকে কান্না করছেন, কেউ বা তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আমি গিয়ে একটু দূরে একপাশে বসলাম। খেয়াল করে দেখছি আমার সৎ মা আমার দিকে অপলক দৃষ্টিতে বারবার তাকাচ্ছে। হয়তো ওনার চোখে ভাষা আমায় কিছু বলতে চাচ্ছে। এই ভাষা সবটা বা আসলে কি বোঝাতে চাচ্ছে তা না বুঝলেও কিছুটা বুঝলাম। উনি হয়তো আপুর মতোই আমাকে ওনার পাশে চাইছেন। ভাবছেন হয়তো আজ যদি আবির আমার নিজের ছেলে হতো আমার পাশে বসে একটু হলেও কান্না করতো, আমায় বলতো, মা কেঁদো না তো, নানার কি হয়েছে, উনি আমাদের মাথার উপরেই ছায়ার মতো থাকবেন। আমি এবার উঠে গেলাম। আপু চলো বাসায় যাব। এই কথা শুনে উনি কিছুটা অবাক ও করুণার দৃষ্টিতে আমার দিকে তাকালো। উনি হয়তো এটা আশা করেননি আপু কিছু বলতে যাবে কি। আব্বু চলে আসলেন। উনি এসে জানালেন, আবির, আমরা এখানে 3-4 দিনের মতো থাকবো। বেশ কিছু কাজ আছে, আমরা তা করে চলে যাব। কি কাজ? আমি না বুঝে না শুনে মাথাটি নাড়িয়ে আব্বুকে জানালাম, আচ্ছা ঠিক আছে। রাতে একটু খেয়ে যে যার মতো করে ঘুমাতে চলে গেল। আপু সৎ মায়ের সাথে বসে রইল, আমিও চলে গেলাম ঘুমাতে। রাতে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছি। এক অদ্ভুত ধরনের সাদা কাপড়ে সারা শরীরটা জড়ানো। কেউ এসে বলছে, আমার মেয়েটা এতিম, ওকে তোমরা মাফ করে দিও, সব দোষ আমার মেয়েটার কোনো দোষ নেই, দয়া করে ওকে তোমরা দেখে রেখো। কে সে ব্যক্তি যে স্বপ্নের মধ্যে এসে এসব বলছে? তার মুখটি স্পষ্ট না দেখতে পেলেও বুঝলাম এটা হয়তো আমার নানা। একটু পর আমার ঘুমটা ভেঙে গেল। বিছানায় উঠে বসলাম। ঘড়িতে তাকিয়ে দেখি সময় ভোর 5টা বাজে। এখন আর ঘুম আসবে না, যাই ফ্রেশ হয়ে আসি বলে এক জানালার পাশ দিয়ে যেতে আমি কারো গলার শব্দ পেলাম। এত ভোরে কে কথা বলছে? রাতে ঘুমাইনি নাকি? কৌতূহল বশত জানালা দিয়ে তাকিয়ে দেখতেই জানালার পাশে গেলাম। জানালা দিয়ে তাকিয়ে দেখি আপু ঘুমাচ্ছে। পাশেই আমার সৎমা ও আব্বু বসে আছেন। আব্বুর হাতে একটা কাগজ টাইপের কিছু। আমার যা কিছু আছে সব তো আবিরও লাবণ্যরই। আর এই দলিল দিয়ে কি হবে? তোমার আব্বু তো এই দলিলে সব কিছু ওদের দুজনের নামেই লিখে দিয়ে গিয়েছেন, আবার তুমি লিখে দিয়েছো। আমি এগুলো দিয়ে কি করব? বরং আমার সব কিছুও ওদেরকে লিখে দিব। এটা রাখো তুমি, ওরা ঘুম থেকে উঠলে সকালে ওদেরকে বুঝিয়ে দিও। আমার আব্বুর বুকে মাথা রেখে একটু কান্না করতে আব্বু বলল, ভেবো না, ওরা অনেক ভালো। দেখো, একসময় দুজনেই তোমায় মা বলে ডাকবে, ওদের মায়ের আসনে তোমাকে বসাবে। আমি এবার চলে আসছি আর মনে মনে বলছি, জানি না আমাদের মায়ের আসনে বসাতে পারবো কিনা, তবে আমার সৎ নিঃসন্দেহে ভালো মানুষ, তা বুঝতে আর বাকি রইল না। এতদিন ওনার প্রতি আমার যে ধারণা ছিল তা আজ ভুলে পরিণত হলো। হয়তোবা আমার নানাই আব্বুকে ফাঁসিয়েছিল ওনার মেয়েকে বিয়ে করার জন্য, কিন্তু আসলে কি এমন বিষয়টা তা আমার সত্যিই জানা নেই। হয়তো কোনো দিন জানতেও পারবো না, কেননা এই জানার জন্য এমন প্রশ্ন আমি ছেলে হয়ে বাবাকে করতে পারি না। তবে নানা ও সৎমা যে আপু ও আমাকে এই বিশাল সহায় সম্পত্তি সব কিছু লিখে দিয়ে গেছেন ভাবতেই আমার যেন অবাক লাগছে। ফ্রেশ হয়ে আবার রুমে গিয়ে একটু শুয়ে পড়ে ভাবছি, আমার নানা সব কিছু আমাদেরকে লিখে দিয়েছেন কেন?
তাহলে কি ওনার আর কোনো ছেলে মেয়ে নাই? উনি আর শুধু ওনার একটা মেয়ে। একটু পর আপু এসে আমায় ডেকে বলল, ভাই আব্বু ডাকছে তোকে। আপু তোর এই অবস্থায় একটু চলাফেরা কম কর, বলে আব্বু রুমে গেলাম। আমার সাথে আপুও গেল। বসো এখানে। বসে পড়লাম। বসে দেখি আমার সৎমা আমার দিকে তাকিয়ে আছে, চোখের পাতায় যেন ফেলছে না। ওনার ফেসটা বলছে উনি যেন এই পৃথিবীর সবথেকে মিষ্টি ডাক মা ডাকটি আমার মুখ থেকে একটিবার শুনতে যাচ্ছেন। শোনো আবির, তোমার নানার মৃত্যুর জন্য আমরা 4 দিনের দিন খাওয়া দাওয়ার আয়োজন করব। তাই তোমার সাথে আলোচনা করতে ডেকে পাঠিয়েছি। আচ্ছা আব্বু, এবার বুঝলাম আব্বু কেন কাল বাড়িতে না যেয়ে বলল আমাদের কিছু কাজ আছে। আমাদের সৎ মা ওই রাতের কাগজটি আমায় বের করে দিল। আমি যদিও জানতাম এটা কিসের কাগজ আর কেনই বা দিলেন, তবু জানতে চাইলাম এটা কি আর কিসের কাগজ। আমার আব্বু মানে তোমার নানা ওনার সব সহায় সম্পত্তি তোমাকে ও তোমার আপুকে লিখে দিয়ে গেছেন এবং আমিও সব লিখে দিয়েছি। আজ থেকে এই সব কিছু তোমাদের। এই সব কিছুর দলিল এটা। বাবা নাও তুমি। আমার সৎ মার কথা শুনে আমি বুঝছি না আমি এসব স্বপ্ন দেখছি না তো, নাকি আসলেই বাস্তবেই কাল রাতে যা দেখেছি আসলে তা সত্যি। আমি কেন এসব নিব? এগুলো তো আমার বাবার নয়, মানুষের কোনো কিছু তো আমি নিব না। ভাই এগুলো কি বলিস? মানুষের কেন হবে? এগুলো আমাদের মায়ের। উনি না হয় আমাদের পেটে ধারণ করেনি, তাই বলে কি উনি আমাদের মা নন? শুধু পেটে ধরলেই কি মা হওয়া যায় ভাই? আপুর কথার উত্তর আমার কাছে নেই। তাছাড়া আপুর মুখের উপর আমি কোনোদিন কথা বলি নাই, তাই আপুর কথায় আমি মাথাটা এবার নিচু করলাম। আব্বু কিছু বলছে না, কেননা আব্বুর বলার মতো এখানে কিছুই নেই। একটু পর মাথা তুলে সামনে তাকাতেই দেখি আমার সৎ মা কান্না করছেন এবং শাড়ির আঁচলটা দিয়ে চোখটা মুছছেন। বাবা আজ যদি আমি তোমাদের মা হয়ে এগুলো তোমাদের দিতাম তাহলে তো অবশ্যই নিতে, তাই না? আসলে ডাক্তার আমায় বলেছিল আমি নাকি কোনোদিনও মা হতে পারবো না। তাই যেদিন থেকে জানতে পারি তোমার আব্বুর ছেলে ও মেয়ে রয়েছে, সেদিন থেকেই ভাবতাম আমি তাহলে তোমাদের পেটে না ধরেও মা হব, মা ডাকটা শুনতে পাবো। কিন্তু সেটা আমার ভাগ্যে নেই। কে বলেছে নেই মা? অবশ্যই আছে। আজ থেকে আমি তোমায় মা ডাকবো। বিছানা হতে দলিলটি তুলে নিয়ে বললাম, এটা তোমার কাছেই রাখো। উনি এবার কিছুটা কান্না ভেজা কণ্ঠে সুখের হাসি দিলেন। এবার শুরু হলো নানার মৃত্যু চতুর্থ দিনে আমরা কিভাবে খাওয়া দাওয়ার সব আয়োজন করব তা নিয়ে আলোচনা ও পরিকল্পনা। সব পরিকল্পনা মাফিকই খাওয়া দাওয়ার আয়োজন শেষ হয়ে গেল। এবার আমাদের বাসায় চলে আসার পালা। আমি আর আব্বু গাড়িতে উঠে বসে আছি। আপু আসছে না। কি ব্যাপার, আপু আসছে না কেন? আপু না আসায় আব্বু আমায় ভিতরে গিয়ে আপুকে নিয়ে আসার কথা বলল। আমি গাড়ি থেকে নেমে যেতেই আপু ও মা দেখলাম আসছেন। আপু গাড়িতে উঠে বসলো। মা বাহিরে গাড়ির জানালার সামনে দাঁড়িয়ে রইলেন। আব্বু গাড়ি স্টার্ট দিতেই আপু আব্বুকে গাড়ি বন্ধ করতে বললেন। ভাই একটা কথা বলি। বলো আপু। মাকে আমাদের সাথে নিয়ে যাবি? উনি তো এই বাসায় পুরো একা 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 কিভাবে থাকবেন? আমি আপুকে ইশারায় বললাম, আমায় নয় আব্বুকে বলো। আপু যদি আব্বুকে বলে আমি জানি আব্বু না করবে না। এবার আপু আব্বুকে বলল, আব্বু সম্মতি দিলেন। আমি গিয়ে আব্বুর সাথে সামনে বসলাম আর আপু ও মা পিছনে বসলো। আমি ভাবছি জন্মের পর মায়ের আদর পাইনি, কিন্তু আমার ভাগ্য এসব লেখা থাকবে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। এবার আমি সৎ মাকে নিজের মায়ের মতো পেয়ে গেলাম। জানি না মায়ের আদর কেমন হয়। উনি আমায় সন্তানের আদর দিবেন কিনা তার সময় বলে দিবে, তবে উনি যে নিশ্চিত আমাদের নিজের সন্তানই হিসেবে মেনে নিয়েছেন তা বোঝা যাচ্ছে। বাসায় চলে আসলাম। আমি আমার রুমে এসে একটু ফ্রেশ হয়ে শুয়ে রয়েছি। ব্যস্ততায় অনু অনেকবার ফোন করেছিল, ধরাই হয়নি, তাই অনুকে দিলাম ফোন। একবার, দুইবার, তিনবার ফোন দেওয়ার পর অনু এবার ফোন ধরলো। হ্যালো অনু, কেমন আছো? তুই কে রে কুত্তা? কি ব্যাপার, আমি রং নাম্বারে ফোন দিয়েছি নাকি? অনু তো আমায় কোনোদিন কুত্তা বলে না, আবার তুইও বলে না। ফোনটা সামনে নিয়ে দেখি না, এটা তো অনুর নম্বরই। আবার ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই, এই তুই আমার সাথে কথা বলবি না আর কোনোদিন ফোনও করবি না। এবার বুঝলাম এটা আসলে অনুই। চরম রেগে গিয়েছে তাই এইভাবে বলছে। অনু আমার কথা তো শুনো আগে। কিছু চেনার মতো নাই বলে অনু এবার শুরু করে দিল বাংলা মন্ত্র পড়া। আমি চুপ করে থাকলাম, কেননা আমার একবার হলেও উচিত ছিল অনুকে এসব বলার। ও টানা 5 মিনিট আমায় মন্ত্র শোনালো বাংলা ভাষায়। শেষ হয়েছে তোমার, এবার আমি কিছু কথা বলতে পারি। অনু চুপ করায় বুঝলাম ওর মন্ত্র শোনানো শেষ। আমার নানা মারা গিয়েছেন, ওনার বাসায় গিয়েছিলাম তাই ফোনটা ধরা হয়নি। অনুও সরি বলল। আমি আসলে বুঝি নাই আবির, আমায় মাফ করো আবির। ইটস ওকে।
মনে মনে বলছি গরু মেরে জুতাদান করছে। তবে অনু তুমি থেকে তুই বলাই বেশ মজা পাইছি, ভালো লাগছিল। ওকে তুই করেই বলতে লাগলাম। অনু বলল, আগামীকাল থেকে কলেজ খুলবে আর রেজাল্টও এই সপ্তাহে দিয়ে দিবে। কলেজে যাবি? না তুই যা, আমি 1-2 সপ্তাহের মতো কলেজ যাব না, কিছু কাজ আছে, শেষ হলে তবে যাব। অনুর সাথে অনেকক্ষণ কথা চললো এবং ঘুমিয়ে পড়লাম। এতদিন পর্যন্ত প্রতিদিন সকালে ঘুম ভাঙতে হয় আপুর ডাকে, নয় অনুর ফোনে, কিন্তু আজ ঘুম ভাঙলো আমার সৎমায়ের ডাকে। উঠো, অনেক বেলা হয়েছে, এই নাও কফি। আর কিছু মনে করো না, কফিটা ভালো না হলে। আমি উঠে কফির মগটি হাতে নিলাম। উনি আমার বিছানাসহ পুরো ঘরটা গোছাতে লাগলেন। কফির মগে চুমুক দিতেই আজ স্বাদটা অন্যরকম লাগছে। প্রতিদিন আপু না হয় আব্বু কফি বানায়, আজ মনে হয় মা বানিয়েছেন। তবে কফির স্বাদটা নিয়ে বুঝলাম আব্বু কেন এত সুন্দর রান্না পারেন। মা থাক না এগুলো, আমি গুছিয়ে নিব, আপনি যান। একটা কথা বলবো বাবা, আমাকে আপনি করে নয়, হয় তুই না হয় তুমি করে বলো। আচ্ছা, তুমি করে বলবে কিন্তু। কিন্তু কি বলো? আমাকেও যে একটু আগে তুমি করে বলা হলো তা বলা যাবে না, তুই করে বলতে হবে, তুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই বলবো। কিছুক্ষণ কথা হওয়ার পর উনি বাইরে গেল। আসলে মায়ের আদরটা কী জিনিস তা আমি আজ একটু বুঝলাম। সত্যি নিজের মায়ের আদর না পেয়ে এমন একজন সৎ মায়ের কাছে এমন মায়ের আদর পাবো তা কোনোদিনও ভাবি নাই। আমি উঠে ফ্রেশ হয়ে সকালে নাস্তা খেতে টেবিলে গেলাম। মা সব পরিবেশন করছে। চেয়ারে বসে সামনে তাকাতেই দেখি আপু একটা চিৎকার করলো। মা ও আমি দৌড়ে আপুর কাছে যেতেই মা বলল, তাড়াতাড়ি গাড়ি বার কর, লাবণ্যকে হাসপাতালে নিতে হবে, ও মা হতে চলেছে। আব্বু চেঁচামেচি শুনে দৌড়ে আসলেন এবং গাড়ি বার করলেন। আপুকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। ডাক্তার আপুকে অপারেশনের জন্য ভিতরে নিয়ে গেল। আমি, আব্বু আর মা বাহিরে বসে রইলাম। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বলল, অপারেশন সাকসেসফুল, মা ও ছেলে দুজনেই ভালো আছেন। ভিতরে গিয়েই সবার আগে আমি ভাগ্নেকে কোলে তুলে নিলাম। মাম্মা দেখি পুরাই রাজকুমার আর পুরাই মাসুদ ভাইয়ার কপি। হাই ভাগ্নে, হাই। ভাগ্নে বলাই আমার শরীরের সব কাপড় নষ্ট করে দিল, আমার শার্টে দিল প্রস্রাব করে। মা এসে ভাগ্নেকে নিয়ে বলল, তুই যা, জামাটা একটু ধুয়ে আয়। জামাটা একটু ধুয়ে ফেলার জন্য ওয়াশরুমে যেতে অনু ফোন করলো। এক হাতে জামাটি ধুয়ে ফেলছি, অন্য হাতে কলটি রিসিভ করে অনুকে হ্যালো বললাম। আবির তুমি কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি তোমার সাথে দেখা করতে চাই। এভাবে বলছো, কি হয়েছে অনু? আব্বু মিতুর ভাই মাসুদ ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছেন আবির। আমি এই বিয়ে করতে পারবো না। আমি হয় তোমায় বিয়ে করব, না হয় মরবো। অনুর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। অনু এটা কি শোনালো আমায়? আমার এই আনন্দের দিনে এটা শুনবো কল্পনাও করি নাই। মাসুদ ভাইয়া অনুকে বিয়ে করবে, এটা আমি কি শুনলাম? মাসুদ ভাইয়ার ভিতরের রূপটা এমন সত্যি ভাবা যায় না। ছি। ওয়াশরুম হতে চলে এসে আব্বু ও মাকে বললাম, আমার একটু দরকারে বাইরে যাচ্ছি, একটু পর ফিরবো বলে চলে আসলাম। আপুর সুখের সংসার একমাত্র আমার জন্য আগুন লেগেছে। সংসারটি ভেঙে গেলেও আপু এখনও মাসুদ ভাইয়াকে ডিভোর্স দেয়নি। পথ চেয়ে বসে আছেন মাসুদ ভাইয়া, উনি কবে যেন এসে ওকে নিয়ে যাবে। আমি জানি আপু মাসুদ ভাইয়াকে কতটা ভালোবাসে। মাসুদ ভাইয়া থেকে আপু দূরে আছে ঠিকই, কিন্তু আমার মনে হয় না মাসুদ ভাইয়ার প্রতি আপুর ভালোবাসা একটু কমে গিয়েছে। বরং আজও দেখি আপু মাঝে মাঝে ওনার জন্য কাঁদে। আজ যদি মাসুদ ভাইয়া অনুকে বিয়ে করে নেয়, আপু তাহলে সত্যি পাগল হয়ে যাবে। আপু এই কষ্ট কিছুতেই সহ্য করতে পারবে না। না, এ হতে পারে না। আমার জীবন থাকতে আমি এটা হতে দিব না। প্রয়োজনে মিতুর পায়ে ধরবো, ও যেন মাসুদ ভাইয়াকে সব সত্যি কথা খুলে বলে। তবু আমি এটা হতে দিব না। অনুকে ফোন করে আসতে বললাম। আমি হন্যে হয়ে দৌড়ে গেলাম। অনু দেখে আমার আগে গিয়ে বসে থেকে বাদাম খাচ্ছে। অনু, তুমি ফোনে এগুলো কি বললে? তা আসলে কি সত্যি? সত্যি। না, এ হতে পারে না, এটা কোনোদিনও হতে পারে না। তুমি মাসুদ ভাইয়াকে কোনোদিনও বিয়ে করতে পারো না। আমি তোমায় মাসুদ ভাইয়াকে বিয়ে করতে দিব না, কোনোদিনও না। অনু কিছু না বলেও একটা মুচকি হাসি দিল। অনু হাসছে কেন আমি বুঝলাম না। অবাক হয়ে ওর দিকে তাকালাম। অনু এবার বলল, এত ভালোবাসো আমায়, এতদিন বলো নাই যে। আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, তাই আজ পরীক্ষা করতেই আমি এসব বলেছি। আমি কেন মাসুদ ভাইকে বিয়ে করতে যাব? আবির প্লিজ, আমি চাই তুমি ওই 3টি ওয়ার্ড সর্বপ্রথম তোমার মুখ দিয়ে আমাকে বলবে। বলো প্লিজ। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। পরপর অনুর গালে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। ঠাস ঠাস। ভালোবাসা কখনো পরীক্ষা দিয়ে হয় না। কাউকে বিশ্বাস করতে হলে তার বিশ্বাসকে ভরসা করতে হয়। ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য তুমি এতটা নীচ হবে এমন উপায় বেছে নিবেছি অনু, আমার ভাবতে অবাক লাগছে। সেফ এইটুকু থেকে আপু আমি কোলে পিঠে বাবা মায়ের আদরে বড় করেছেন, আর তুমি কিনা পরীক্ষা হিসেবে আমার আপুর ভালোবাসাটাকে বেছে নিলে। আর শুনে রাখো,
মাসুদ ভাইয়ার সাথে তোমার বিয়ে হতে পারে না, এই কথাটি তোমাকে ভালোবেসে নয়, আমার আপুর সংসার আর তার সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখেই বলেছি। আমি তোমায় ভালোবাসি না, তোমার মতো মেয়েকে ভালোবাসাও পাপ। আমার রাস্তায় আর কোনোদিন আসবে না বলে আমি বাসায় চলে আসলাম। আসলে মেয়েরা যে নিজেদের কিভাবে এতটা নিচু মনোভাব হবে অনুর ভাবি নাই। বাসায় এসে দেখি হাসপাতাল হতে বাসায় এখনও কেউ ফিরে নাই। আমি বিছানায় গিয়ে শুয়ে রইলাম। একটু পর সবাই আসলো। আমি গিয়ে আমার ভাগ্নেকে কোলে নিয়ে আদর করতে লাগলাম। অনেক কিউট ও মায়াবী দেখতে আমার ভাগ্নে। 1 সপ্তাহ পার হয়ে গেল, অনু একটিবারের জন্য আমায় ফোন করলো না। আমি ওকে ফোন দেইনি, হয়তো কোনো দিনও দিব না। একদিন আব্বুকে ডেকে বললাম, আব্বু, আমাদের এই সম্পদ আছে বলে আমরা এভাবে বসে থাকলে একসময় সবটা ফুরিয়ে যাবে, তাই আমি আর লেখাপড়া করব না, এবার বিজনেস জগতে পা রাখবো। আব্বু আমাকে বলল, আচ্ছা ঠিক আছে। পুরনো ছোট্ট ওয়ার্কশপটি এবার বৃহদায়তনে পরিণত করলাম। যে গার্মেন্টসে আমার আপু কাজ করতো ওই গার্মেন্টসটাকেই কিনে বসলাম। মাঝখানে মায়ের সাথে কিছু মৌলমালিন্য হলেও অবশেষে আমি রাজি হয়ে গেলাম সবার ইচ্ছায়। একদিন মা বলে বসলো, বাবা, আমরা তো এই বাসাটা পরিবর্তন করতে পারি। তোমার নানার বাসাটিতে কেউ নেই, খালি পড়ে আছে, আমরা তো ওখানেই থাকতে পারি। সবাই ওই বাসায় থাকলেও আমি থাকতে পারবো না, আমি তা মাকে সাফ জানিয়ে দেই। এই নিয়েই মায়ের সাথে মূলত কিছুটা মনোমালিন্য হয়, কিন্তু আজ আমিও রাজি হয়ে গেলাম। এই ছোট্ট বাসাটি ভাড়াটে করে দিয়ে নানার বাসায় পাড়ি জমালাম। আজ আমার জীবনের সব কিছুই পরিবর্তন হয়ে গিয়েছে। সারাদিন অফিস করে বাসায় এসে ভাগ্নের সাথে আনন্দ দুষ্টুমিতে মেতে উঠতাম। আজ আমার নামটি দেশের নামকরা স্বল্পবয়সী বিজনেসম্যানের মধ্যে যোগ হয়েছে। বাড়ি গাড়ি এমনকি নামের সাথে অফিসের কর্মকর্তারা যোগ করে রাখেন। দীর্ঘ 1 বছর পেরিয়ে গিয়েছে। মাসুদ ভাইয়া, মিতু বা অনু কারোর সাথে আমার আর এই 1টি বছরের কোনো দিনও দেখা হয়নি। আমি দেখা করার চেষ্টা করিনি। সমাজে যেখানে টাকার অভাবে এতিম দরিদ্র ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যায় সেখানেই আমার হাতটা বাড়িয়ে দেই, কেননা আমিও জীবনের এক পর্যায়ে ওদের মতো এতিম ছিলাম। এরই সুবাদে আমি যে কলেজে পড়তাম সে কলেজে প্রধান অতিথি হয়ে এক অনুষ্ঠানে ডাক পেলাম। সমাজের হত দরিদ্র ও এতিম মানুষদের সাহায্য করার জন্য কলেজে একটা ক্লাব খুলবে, মূলত তার জন্য অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে। আমি ওদের ডাকে সাড়া দিলাম এবং যাব বলে জানিয়ে দিলাম। ভাবতেও যেন অবাক লাগছে, মানুষের ভাগ্যে কী লেখা আছে তা আসলে বলা অনেক কষ্ট। আজ যে কলেজে পড়তাম একসময় সে কলেজেরই এক অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হয়ে যাচ্ছি। আমার ভাগ্নেকে সাথে নিয়ে যাব বলে ভাবলাম। এই 1 বছরে যতটা পরিবর্তন হয়েছি সব পরিবর্তন বদলিয়ে আগের মতোই এতিম ও গরিব বেশ ধরলাম। আমার ভাগ্নেকে কোলে নিয়ে ভাড়ায় চালিত গাড়ি করে অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে গেলাম। একটু সামনের দিকে গিয়ে চেয়ারে বসে ভাগ্নেকে নিয়ে বসে থেকে বাদাম খাচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছি, কেননা আমি অনার্স 2য় বর্ষে ওঠার পর পড়ালেখা বাদ দিয়েছি। আর 1 বছর হলো পড়ালেখা বাদ দেওয়ার। সেই হিসাব মতো অনুরাজ এই কলেজে 3য় বর্ষে পড়ালেখা করার কথা, কিন্তু অনুকে দেখছি না। আমার পাশে থাকা 2 ভদ্রলোকরা গল্প করছিল। প্রিন্সিপাল স্যারকে কতবার বললাম আবির চৌধুরীর মতো মানুষকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি না করতে, উনি শুনলেনই না আমাদের কথা। ওনার মতো মানুষ কি এসব অনুষ্ঠানে আসবে নাকি? এবং এই ক্লাবে কি স্পন্সর করবে কখনো? কখনোই করবে না। এবার বুঝুক ঠেলা, অনুষ্ঠানের আয়োজনে সব লক্ষ্যটাই বৃথা গেল। মাঝখান থেকে শুধু শুধু এতগুলো টাকা নষ্ট হয়ে গেল। আর মাত্র 5 মিনিট সময়, অনুষ্ঠানের বাকি। এখনো প্রধান অতিথি আবির চৌধুরী আসে নাই। ফোন দিলে ফোন ধরছে না। আসলে সবার কি প্রতিক্রিয়া আমার বিষয়ে সেটা শুনতেই আমি এভাবে এখানে উপস্থিত হয়েছি। অনুষ্ঠান শুরু হয়ে গেল। 2টি মেয়ে স্টেজে উঠল। দেখতে দুজনকেই বেশ সুন্দর লাগছে। ওরা মাউথপিস নিয়ে বলল, আজকে এই অনুষ্ঠানটি আমরা 2 জন উপস্থাপন করছি। আমি অনু। আর আমি মিতু। তার মানে এরা দুজনে অনু ও মিতু? আরে বাহ, মেকআপে দেখছি দুজনকে চিনতে পারাই দায়। অনুষ্ঠান শুরু হয়ে গেল। মামা ভাগ্নে বসে অনুষ্ঠান উপভোগ করতে লাগলাম। একটু পরপর আমার ভাগ্নে কান্না করছিল, তাই পাশে বসে থাকা ওই ভদ্রলোক স্যার 2 জন বলে বসলো, এইটুকু বাচ্চা নিয়ে কি অনুষ্ঠানে দেখতে আসে? নিচেও দেখবে না, আবার আমাদেরও দেখতে দিবে না। এক স্যার বলল, কি ব্যাপার, তোমাকে এই কলেজের ছাত্র মনে হচ্ছে? তুমি আবির না? স্যার আমি আবির। ও, পড়াশোনা বাদ দিলে যে? আর এই বাচ্চাটা কার?
আবির, এমনি স্যার, আর ও আমার ভাগ্নে। ও, তো বলো এখন কি করো? ব্যবসা নাকি জব, কি করো?